Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালোই আছি মোটামুটি। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যায়। জীবনটা ভারী অদ্ভুত। এই যে সিঁড়ির ধাপগুলো, এই ধাপের মতো আমাদের জীবনটাও ঠিক একই রকম। এখন সকাল হয়েছে, অনেকক্ষণই হলো, আমি নিচে নামলাম। এখন এসে আমার মায়ের শাড়ির কথা মনে পড়লো যে শাড়িটা তো একটু রোদে দেওয়ার দরকার, মা সেদিন পরে গেছিলো। তো আমারটা রোদে দিয়ে আমি ভাজ টাজ করে রেখে দিয়েছি। তো মায়ের শাড়ির কথা মনে পড়লো, মায়ের শাড়িটা এখন রোদে দিয়ে দিলাম। আজকে না নিচে এসে হঠাৎ করে মনে হলো যে কেশরী পাতা রয়েছে, ভিঙ্গরাজ, এই ভিঙ্গরাজ দেব চুলে, বেশ সুন্দর গাছ হয়েছে। এই যে আসলে কি হয়েছে বলুন তো, ওই যে মায়ের শাড়িটা তখন মেলতে আসলাম না, মায়ের শাড়িটা মেলতে এসে ভিঙ্গরাজের দিকে আমার চোখ পড়লো। আর তখনই মনে হলো আমার চুলের যা অবস্থা হয়ে আছে এখন, এই অবস্থাতে দেব? কারণ দুদিন পর পর আমার কৃষ্ণনগর যাওয়া হলো আর চুলে ধুলোই, তারপরে মানে হাওয়া লেগে এসে কেমন যেমন জটা জটা মতো হয়ে গেছে। তো ভাবলাম এই অবস্থাতে দেবো ভিঙ্গরাজ? তাই ভাবলাম দিয়ে তো দে, শ্যাম্পু করবো একসাথে, একবারে হয়ে যাবে সব কিছু। তো সেই জন্য আর কি এইখান থেকে তুলে নিচ্ছি এগুলো। আর গাছগুলো এত লকলকে হয়েছে দেখেই যেন যতবার যাই, মানে যখনই যাই তখনই শুধু মনে হয় পাতা তুলে একটু মাথায় দিই, একটু মাথায় দিই, একটু চুলে দিই, এরকম আর কি। সেই আগে হচ্ছে দরজা ধাক্কা মেরে খুলে ফেলছে, বিশাল বদমাশ আমার ছেলে। আত্মীয় স্বজন ভালো হলেও তো হয়, দেখি নিয়ে যায়। তো বাড়িতে ছিল ওই যে দিদি কাজ করে, ওই দিদি ছিল, মা ছিল, সবার সঙ্গে একসাথে গল্প করতে করতে এদিকে দেখছি আমি অনেকটা তুলে ফেলেছি। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা যে মা তুমি দেবে? মা বললো যে না দেবো না। আমি বললাম তাহলে এটুকুই থাক, আরও ওই সাইডে অনেক গাছ রয়েছে। এই গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, বেশ সুন্দর পেস্ট হলো। তবে রসটা আলাদা বার করতে পারিনি, ওই দরদরে একসাথে পাতাটা তো সব একসাথে দিয়ে দিতে হলো। যদি শিলে বাটতাম তাহলে রসটা চিপে চিপে নেওয়া যেত, শিলে আর বাটলাম না, আর আমি তখন বাটতেও পারবো না। সেই জন্য গ্রাইন্ডারে পেস্ট করলাম, তো পুরো একদম একসাথে পাতা টাতা সব একসাথে। আর দিদিকে বললাম দিদি একটু চুলে দিয়ে দাও না, তবে দিদি আবার দিয়ে দিল। ছিল এই সময়, বেশ সুবিধা হলো। সকালবেলা একবার কাজ করে গেছে, তারপরে আবার এই এখন আসলো। আর এই সমস্ত কিছু দিতে দিতে না মাসি দেখেছে যে আমি উঠোনে বসে আছি, মাসি আবার আসলো। এটা হচ্ছে আমাদের একটা মাসি, আর এই মাসি আমার শরীর খারাপের পর থেকে আর দেখাই হয়নি। মাঝে মাঝে আসে, মাসি বলে তুমি উপরে থাকো, দেখা হয় না বৌমা, উপরে যাওয়া হয় না, তোমাকে বারান্দায় উঠানে দেখে তারপরে আসলাম, অনেক দিন পর দেখা হলো। তো যাই হোক, মাসির সঙ্গে কথা হলো, মাসিও চলে গেল। আর এদিকে হচ্ছে, আর ওদিকে আমার সকালে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে অর্পণবাবু গাড়িটা এখন ধুচ্ছেন, যা অবস্থা হয়েছে গাড়ির। ও ভাবলো যে গ্যারেজে নিয়ে যাবে ধোয়ানোর জন্য, কিন্তু বললো যে না, বাড়িতে একটু নিজে নিজে ধুই, তারপরে 1-2 দিন পর আমি নিয়ে যাচ্ছি। আজকে আর সময় হবে না, গ্যারেজে নিয়ে গিয়ে অনেকক্ষণ রাখতে হয়, তো বললো সময় হবে না, বাড়িতে আমি নিজে নিজে চেষ্টা করি। তারপরে গাড়ি ধুতে ধুতে আসলো আমাদের আমার মেজো কাকা শ্বশুর আর কাকিমা। তো দুজন মিলে মানে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে গেল। মা এই যে পোনা মাছগুলো কেটে দিলাম, মাকে বললাম তুমি কেটে দাও, আমি একটু ভেজে নিই। বাবা মাছি বসছে কি, চলো না এখন তাহলে আমি মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিই। এই যে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর হাতের কাছে খুন্তি নেই, যে খুন্তি দিয়ে কিংবা আমি না অতটা মানে মাছে অতটা হাত দিই না, তো এইরকমভাবে একটু লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আর এই উনুন না, এই লোহার কড়াইয়ে রান্না হয়, একেতে মাটির উনুন, তারপরে লোহার কড়াই, তরকারির স্বাদই যেন অন্যরকম হয়ে যায়। চুলটায় আজকে অনেকদিন পর ভিঙ্গরাজ দিয়ে বেশ চুলটা শুকিয়েও গেল, আর ভালোই হলো। মা এখন গেল মাসিদের বাড়ি, মাসি ডাকলো, ওখানে গেল। মাকে বললাম তুমি তাহলে যাও, সেই তার মাঝে আমি মাছগুলো ভেজে ফেলি, মাছগুলো কেটে দিয়ে যাও। মা মাছগুলো কেটে দিয়ে গেল, আমি মাছগুলো এখন ভেজে ফেলি, তারপরে মা এসে রান্না বান্না করবো। আর আমাদের দুপুরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। ওদিকে ভাত চাপিয়েছে, এদিকে মাছটা আমি ভাজছি, মা এসে একটু ঝাল করবে, ঝাল হোক ঝোল হোক। এখন যেন মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আমি তো আর সেরকম বেশি রান্না করি না, ওই মাঝে সাঝে এ তরকারি ও তরকারি নাড়ি, আর মাংসটা হলো রান্না করি, এই আর কি।
তো ওই যেটুকু টাইম এসে বসি বেশ ভালোই লাগে রান্নার পারে এখানে এসে বসতে। রান্নার ওখানে দায়িত্ব আমার শেষ, মা গিয়ে বসেছে, আমি কুলতলা থেকে কটা কুলপুরি এনে এসে কুল খাবা? ওই যে বাবু এখন বাড়ি আসলেন, এখন খাওয়া দাওয়া হয়নি সকালে, ওনার মানে আমাদের হয়ে গেছে। কেন হয়নি কেন? এখানে বসো, খেটে একবারে যাও না। ওই সমস্ত কিছু কাজকর্মগুলো আজকে না জানো, সেই সকাল থেকে আমার পরিষ্কার করার দায়িত্বটা পড়েছে। আর চোখের সামনে যা দেখছি সেগুলো নিয়ে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে রাখছি আর এক এক করে পরিষ্কার করা শুরু করছি। এই যে বাইরের আয়নাটা, ছোট আয়না, ওইটা নিয়ে বসলাম। এর আগে আবার এটা সেটা অনেক কিছু পরিষ্কার করলাম, করে টরে রাখলাম। আর এখন এই যে ছোট্ট একটা পেঁপে চোখে পড়লো, গাছ পাকা পেঁপে পাড়াই ছিল, মাকে বললাম এটা তাহলে কাটি, মা বললো তাহলে কাটো। আমি যে মিষ্টি হবে কি কে জানে, ছোট তো কেটে তো নিলাম, এবার একটু খেয়ে দেখি। হ্যাঁ মিষ্টি, খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি। তুই কিসের জন্য দিয়েছিলে? তাহলে তো হবে। ম্যাডাম পেতনি সেজে বসে আছে, চুল ধুয়েছে, একটুও কিচ্ছু ধোয়নি, সব মানে গাছরা সব চুলের মধ্যে রয়েছে, দিয়ে চুলের বেঁধেছে জট, আর ছাড়ছে না। এদিকে আমার চোখ পুরো লাল হয়ে গেল, জ্বলে যাচ্ছে এই চোখটা, দু চোখে লাল হচ্ছে। ওষুধ দিয়ে দিচ্ছি কিন্তু একটা এটা জ্বলছে, এই সব মনে হয় চোখের মধ্যে যাচ্ছে, ওই জন্য বেসন দিলে আমার এরকম হয়। কাঁদছিস কেন? চোখে ওষুধ দিয়ে দিয়েছে, মনে হয় আমি কান্না করছি, তারপরে চোখগুলো লাল। মুখে কি মেখেছিস? কেন অয়েলি? আমি কিছু স্নান টান কমপ্লিট হলো, চুল টুল আঁচড়ালাম, অনেক কষ্ট করে আঁচড়াতে হলো। প্লাস স্নান করার পরে ওই যে সে ভিঙ্গোরাস দেওয়ার ওই কুচি চোখে পড়ে চোখ পুরো লাল টকটক হয়ে গেছিলো। অল্পন্ত ওষুধ দিয়ে দিল, যেন মনে হচ্ছিলো কান্না করছিলাম, হাও হাও করে এরকম চোখের অবস্থা হয়ে গেছিলো, এখনও হালকা লাল হয়ে আছে। আবার একটা ওষুধ রেখে গেল, বলো যদি না কমে এটা দেবে। ঠিক আছে, যাক স্নান টান তো কমপ্লিট হয়ে গেল। তবে চুলগুলো বেশ সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে মোটা মোটা হয়ে গেছে চুলগুলো, এরকম আর কি। দেখতে দেখতে কেমন যেন দুপুর হয়ে গেল। আজকে ভেবেছিলাম কত কাজ করব, মানে ওই ঘরটা গোছাবো, মাঝে ঘরটা খুব এলোমেলো হয়ে আছে, ভেবেছিলাম যে ওই ঘরটা গোছাবো, গুছিয়ে এবার থেকে ওই ঘরে থাকবো। তো সেটা না আর হলো না, আর এখন আর ভালো লাগছে না ওই ঘরে গোছাতে, যেহেতু স্নান করা হয়ে গেছে, ওই ঘরে আর গোছাতে যেতে ইচ্ছা করছে না। দেখি কালকে গোছাবো। এখন একটু কম্পিউটারে বসবো, সামান্য একটু কাজ আছে তার জন্য। সত্যি কথা বলতে কি, মানুষ যখন বলে যে বৌমা একটা বেবি নিয়ে নাও, যারা জানে না, আমার না তখন ভিতরের কান্নাটা যেন আমি চেপে রাখি, করার নেই, আমার সামনে তো আমি কেঁদে উঠতে পারছি না। সমস্ত কিছু মনে পড়ে, খুব খারাপ লাগে যে আমার সঙ্গে কি ঘটে গেছে তারাও জানে না, আর আমরাও বলতে পারছি না। সবসময় বলাটাও ঠিক নয়, যখন এগুলো ভাবি খুব কান্না লাগে। আজকে না সেই দুপুরবেলা মনটা কেমন যেন খারাপ হয়ে গেল, তারপর থেকে আর একটু আমি ঠিক করতে পারলাম না মনকে। ঘুমালাম, অনেকক্ষণ ধরে ঘুমালাম, ঘুমিয়ে উঠে টিভি চালালাম কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা মতো টিভি দেখলাম। এখন আবার এই যে একটা গল্পের বই নিয়ে বসলাম, যে শুধুমাত্র মনটাকে ঠিক করার চেষ্টা করছি। হয়তো আজকের দিনটা কেটে গেলে কাল সকাল হয়তো আবার ভালো যাবে। সকালবেলাটা ভালোই ছিল, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মনটা এতটা খারাপ হয়ে গেল, খুব খারাপ লাগছিল। মানে এখনো ভাবলেই খারাপ লাগছে, যে আপনাদের সঙ্গে কথা বলছি তাতেও মনের জন্য ঝরঝর করে আমি কেঁদে ফেলে, এত খারাপ লাগছে। আমি বুঝতে পারছি না, আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, জানেন, ভগবান যে কেন আমার সাথে এরকম করলো, এরকম ঘটনা কেন ঘটালো। আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি, আমার নিয়ে বা আমার জন্য যে যত যাই করে যাক না কেন, আমি মানে আমার জ্ঞানে আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। আমার যেটা মনে হয়, চুপচাপ থেকে যাই, কোনোদিন কাউকে কোনো ক্ষতি করিনি। হয়তো কাউকে উপকার করতে না পারলেও আমি কাউকে কোনোদিন ক্ষতি করার চেষ্টা আমি করি না। জানি না ভগবান আমার কোনো পরীক্ষা নিচ্ছেন কিনা।